অসম্ভব, এই বিয়ে হবে না। মাফিয়া পরিবারের সঙ্গে আমি বিয়ে দেব না। মেয়ের বড় বোন যদি এমন হয়, ছোটটা কেমন হবে কে জানে। সবাই কি এক? ভাইয়া মাফিয়া, আমি বিজনেসম্যান, তেমনি মেয়েটাও আলাদা। এখন শুনুন, বিকালে ওদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যাবেন। যেভাবেই হোক আমার শ্বশুর শাশুড়িকে রাজি করিয়ে বিয়ের দিন ঠিক করে আসবেন আব্বু। নাফিজা চৌধুরী খুশি হয়ে বললেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যাব। কি আমি যাব? আসিফ চৌধুরী বললেন। তুমি যাও, তাহলে আমি যাব না। যাবে না মানে? তোমার ঘাড় যাবে। আমার ছেলে বিয়ে করতে রাজি হয়েছে, এটাই অনেক। চুপচাপ বিকেলে আমার সাথে যাবে, ব্যাস। বলে তিনি আরিয়ানের দিকে তাকিয়ে বললেন। বাবা, আমি কাজ গুছিয়ে নেই, নয়তো দেরি হয়ে যাবে, তুই থাক। বলেই তিনি চলে গেলেন। কায়রান আর সেখানে দাঁড়ালো না, নিজের রুমের দিকে অগ্রসর হলো। আরিয়ানও চলে গেল। আসিফ চৌধুরী সোফায় গিয়ে বসে বুকে হাত রেখে বললেন। আমাকে হার্ট অ্যাটাক করানোর জন্য এই দুই ছেলে যথেষ্ট ছিল না মনে হয়, তাই এখন আবার মাফিয়ার বোনকে বউ করে আনছে। দূর, মন্ত্রী হয়েও আমার কোনো কথা চলে না। আরশিয়া বাড়ি ফিরে সোজা নিজের রুমে গেল। বাড়িতে আপাতত আলতাফ খান আর আরিশা আছে। তারা দুজনেই নিজেদের রুমে রয়েছে। আরশিয়া নিজের রুমে যেতেই দেখতে পেল নোভা চুপচাপ দাঁড়িয়ে আছে কাচের জানালার দিকে মুখ করে। আরশিয়া গিয়ে ডাক দিল। আরশিয়ার ডাক কানে যেতেই নোভা ঘেউ ঘেউ করে ডেকে আরশিয়ার দিকে ছুটে এলো। আরশিয়া এক হাঁটু মুড়ে বসতেই নোভা তার উপরে ঝাঁপিয়ে পড়ল। নোভা। মুখে জিহ্বা দিয়ে আদর করতে লাগলো। আরশিয়া হেসে নোভার মাথায় হাত বুলিয়ে বলল। নোভা স্টপ। আমি একদম ঠিক আছি, কিছু হয়নি আমার। নোভা আবারও ঘেউ ঘেউ করে উঠল। আরশিয়া তাকে জড়িয়ে ধরে বলল। গরমে আমি খুবই টায়ার্ড নোভা, স্নান সেরে আসি, তুই এখানেই থাক। নোভা এবার আরশিয়াকে ছেড়ে দিল। আরশিয়া হেসে স্নান নিতে ঢুকে গেল। প্রায় 20 মিনিট পরে সে বের হয়ে এলো। তার পরনে ছিল বাথড্রপ ড্রেস। বাইরে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াতেই তার ফোন বেজে উঠল। ভ্রুকুসকে ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখল রিহান কল দিয়েছে। রিহানের নাম দেখে আরশিয়া বাঁকা হাসল। ফোন হাতে তুলে কল রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে এলো রিহানের অবিশ্বাস্য কণ্ঠ। যারা, আমি টিভিতে কি দেখছি? তুমি একজন লেডি মাফিয়া? আরশিয়া ঠান্ডা গলায় বলল। তো তো মানে এসব তো কখনো জানতে পারিনি। এখন তো জানলেন। হুম। কেমন আছেন যারা আপনি? ভালো, আপনি? এই তো আলহামদুলিল্লাহ। কি করছেন? দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে থাকতে হবে না, বসে পড়ুন। মজা করে বলল রিহান। তবে আরশিয়া সে কথায় পাত্তা না দিয়ে বলল। মিস্টার রিহান তালুকদার, আপনি কি আমায় বিয়ে করবেন? রিহান হতবাক। তার যারা পাখি এমন কিছু বলবে সে তো ভাবতেই পারেনি। মিস যারা, আপনি কি বললেন? আমি আপনার বউ হতে চাই, আপনি কি আমাকে আপনার বউ বানাবেন? আপনি ঠিক আছেন তো মিস যারা? আপনাকে ভাবার সময় আমি মাত্র 5 পর্যন্ত কাউন্ট করব। এর মধ্যেই উত্তর দিন। 1, 2, 3। রিহান তড়িৎ বলে উঠল। রাজি। আমি বিয়েতে রাজি মিস যারা। আমি কিন্তু মাফিয়া, ভেবে দেখবেন। ভাবাভাবির কাজ অনেক আগেই করে ফেলেছি মিস যারা। গুড। আপনার পরিবারকে নিয়ে বিকেলে আমাদের বাড়িতে আসুন। হুম। বলে রিহান ফোন কেটে দিল। আরশিয়াও ফোন রেখে দিয়ে এক ঝলক বাঁকা হাসি দিয়ে বলল। খেলা শুরু হয়ে গেল। রিহান ফোনটা বুকে জড়িয়ে ধরে বলল। যারা পাখি, আমি যে কতটা খুশি হয়েছি সেটা তোমাকে হয়তো বলে বোঝাতে পারবো না। খুব ভালোবাসি তোমাকে। এইভাবে তুমি বিয়ের প্রস্তাব দেবে আমি কল্পনাও করতে পারিনি। এখন তাকে তার মামা আর মামুনির কাছে যেতে হবে। তাই সে উঠে পড়ল। সে নিচের সোফায় বসে থাকা আসিফ চৌধুরী আর নাফিজা চৌধুরীর কাছে গেল। তার হাতে এখনো ব্যান্ডেজ, তবে একটু ব্যথা কমে এসেছে। রিহান গিয়ে তাদের পাশে বসে বলল। মামা, আমি বিয়ে করব। আসিফ চৌধুরী তখন টিভিতে নিউজ দেখছিলেন। রিহানের কথা শুনে তিনি বললেন। বাহ, ভালো খবর তো। নাফিজা চৌধুরী খুশি হয়ে বললেন। কিরে আব্বু, তোকে তো দেখে মনে হচ্ছে অনেক দূর। কে আমার সেই ভাগ্যবতী বৌমা? তোমরা সবাই তাকে চেনো নিশ্চয়ই। আসিফ চৌধুরী তখন পানির গ্লাস হাতে নিয়ে পান করতে গিয়েছিলেন। বললেন। কে সে? মাফিয়া কুইন আরসিয়া খান যারা, ওরফে অগ্নিকন্যা আর্স। আরশিয়ার নাম শুনে আসিফ চৌধুরীর মুখ থেকে পানি ছিটকে পড়ল। আর সাথে সাথে কাশি উঠল। নাফিজা চৌধুরী তার স্বামীর পিঠে হাত বোলাতে লাগলেন। রিহান বলল। কি হলো মামা, এমন করছো কেন? আসিফ চৌধুরী এখনও কাশছেন, কিন্তু নাফিজা চৌধুরী খুশি হয়ে বললেন। বাহ, আরিয়ান তার ছোট বোনকে বিয়ে করছে আর তুই তার বড় বোনকে।
খুব দারুণ হবে, একসাথে দুই ভাইয়ের বিয়ে দেব। রিহান মুচকি হাসলো। এর মধ্যে আসিফ চৌধুরী বললেন, নাফিজা, আমাকে হাসপাতালে নিয়ে চলো। আমি সত্যি এবার হার্ট অ্যাটাক করবো। নাফিজা চৌধুরী দাঁত কিরমিরিয়ে বললেন, এই বুড়ো, সমস্যা কি তোমার? ছেলেরা এখন বিয়ে করতে রাজি হয়েছে আর তুমি বলো হাসপাতালে যাবে? কি শুরু করেছো বলো তো? ভালোভাবে বলে দিলাম, আজ বিকেলে দুই ছেলের বিয়ের দিন তারিখ ঠিক করতে যাব, বুঝলে? মামুনি, আমি গেলাম। বলেই সে চলে গেল। নাফিজা হেসে বললেন, আমার লাজুক ছেলে বিয়ের কথা চলছে, তাই লজ্জায় পালিয়ে গেছে। তারপর তিনি আসিফ চৌধুরীকে শাসিয়ে বললেন, দুঃখ, দেখো বুড়ো, ভালোভাবে বলছি, বিকেলে বিয়ে ঠিক করতে যাব, কোনো রকম যেন বাহানা না হয়। বলে সেও নিজের রুমে চলে গেলেন। আর বেচারা আসিফ চৌধুরী কাঁদো কাঁদো গলায় বললেন, শেষ, আমার জীবনটা এবার শেষ। বাড়িতে এক মাফিয়া ছিল, হচ্ছিল না, আরেক মাফিয়া আনছে। কপাল, সব কপাল। এখনো এক ছেলে বাকি, জানি না সে আবার কোন প্রোডাক্ট নিয়ে আসে। ঘড়ির কাঁটা যখন দুপুর 12টার কোটায়, তখন নিজ গাড়ি করে বাড়িতে ফিরল ফারহানা খান। সে বাড়িতে ঢুকে সোজা নিজের রুমে চলে গেলেন। তারপর স্নান নিতে ঢুকলেন। এদিকে আলতাফ খান বেডে চুপচাপ মাথায় হাত দিয়ে আধশোয়া হয়ে আছেন। আরিশা নিজের রুমেই আছে আর আরশিয়াও নিজের রুমে। ফারহানা খান আধা ঘন্টা পরে একেবারে তৈরি হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলেন। তিনি আলতাফ খানের দিকে একবার চোখ তুলে তাকালেন, তারপর রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে গেলেন। গিয়ে রিমোট হাতে টিভি অন করলেন। টিভিতে নিউজ চলছে, এখনও টিভিতে আরশিয়াকে নিয়েই কথা চলছে। ফারহানা খান শুধু গভীর দৃষ্টিতে তাকিয়ে রইলেন টিভির দিকে। এমন সময় সিঁড়ি বেয়ে আরশিয়া আর নোভা নেমে এলো। ফারহানা খান আওয়াজ শুনেছেন কিন্তু দেখার প্রয়োজন মনে করলেন না। আরশিয়া সোজা ড্রয়িং রুমে এলো। নোভা ঘেউ ঘেউ করতে করতে সেখান থেকে বাইরে বেরিয়ে গেল। আরশিয়া ড্রয়িং রুমে এসে সিঙ্গেল সোফায় বসলো। চোখ জোড়া নিবদ্ধ করল টিভির ওপর, যেখানে তার নামেই গুণগান করা হচ্ছে আর তার মা তা দেখছেন। আরশিয়া তার মায়ের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আম্মু, আমি বিয়ে করব। আরশিয়ার কথা ফারহানা খানের কানে গেল, কিন্তু তিনি কিছু বললেন না, চুপচাপ বসে রইলেন। আরশিয়া নিজের রাগ কন্ট্রোল করে ধীরে সুস্থে বলল, আম্মু, আমি একটা কথা বলেছি আপনাকে, আপনার উচিত এটার কোনো উত্তর দেয়া। ফারহানা খান এবার মুখ খুললেন। বিয়ে করবে তুমি, করো, আমাকে বলার কি দরকার? আরশিয়া উঠে দাঁড়ালো, তারপর বলল, বিকেলে কথা বলতে আসবে, আশা করি কোনো ঝামেলা না করেই আপনারা রাজি হবেন আর বিয়ের ব্যবস্থাও করবেন আনুষ্ঠানিকভাবে। বলে সে সেখান থেকে চলে গেল। তারপর সিঁড়ির কাছে যেতেই আবার পিছু ফিরে বলল, মাইন্ড ইট আম্মু, কোনো ঝামেলা যেন না হয়, আমি লাইক করি না ঝামেলা। বলেই সে সিঁড়ি বেয়ে উপরে নিজের রুমে গেল। এইদিকে ফারহানা খান চোখ দুটি বন্ধ করে নিলেন। তার খুব ইচ্ছা দুই মেয়ের ধুমধাম করে বিয়ে দেবেন। কত আয়োজন করবেন, নিজের ছেলে খুঁজে যাচাই করে মেয়েকে তার হাতে তুলে দেবেন। এসব যেন এখন কল্পনাতেই থেকে যাবে। তিনি একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। তার মাথায় শুধু একটা কথাই ঘুরছে, কি থেকে কি হলো? তার ছোট্ট মেয়েটা কেন মাফিয়া জগৎ বেছে নিল? এইসব প্রশ্নের উত্তর আরশিয়ার কাছে আছে, কিন্তু আরশিয়াকে এইসব প্রশ্ন করতে যেন ফারহানা খানের মন সায় দিচ্ছে না। তিনি চোখ খুললেন, উঁচু গলায় বাড়ির সার্ভেন্টদের ডাক দিলেন। সার্ভেন্টরা আসলেই ফারহানা খান আত্মীয়দের জন্য খাবারের ব্যবস্থার লিস্ট দিলেন আর বললেন যেন বিকেলের আগেই সব তৈরি হয়ে যায়। সার্ভেন্টরা নিজেদের কাজে লেগে গেল। ফারহানা খান সোফা থেকে উঠে নিজের রুমে যাওয়ার জন্য অগ্রসর হলেন। এখন তার একটু ঘুম প্রয়োজন, তিনি বড্ড ক্লান্ত। তারপর ফারহানা খান নিজের রুমে গিয়ে বেডের আরেক পাশে গিয়ে কাত হয়ে শুয়ে পড়লেন। চোখ দুটি বন্ধ করে নিলেন। বন্ধ চোখের পাতায় ভেসে উঠল আরশিয়া যখন মাফিয়া রূপে তার সামনে এসেছে। সকালে মিডিয়ার লোকেদের তিক্ত কথা। ফারহানা খান চোখ মুছে নিয়ে আবার জোর করে বন্ধ করলেন। ঘুমানোর চেষ্টা করলেন। একটু পরেই তিনি হারিয়ে গেলেন ঘুমের রাজ্যে। আর বেডের আরেক পাশে আলতাফ খানও ঘুমিয়ে আছেন। বড্ড ক্লান্ত তাদের দেহ, একটু ঘুম হলেই রিল্যাক্স। দেখতে দেখতে ধরণীতে সূর্যের তেজ কমে এলো। চারদিকে রোদের হালকা তাপমাত্রা দেখা গেল। চৌধুরী ভিলায় তোড়জোড় করে সবাই গুছিয়ে নিচ্ছে। তারা এখন যাবে খানবাড়িতে দুই ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে। তাদের সাথে রিয়ানাও যাচ্ছে, ভাইয়ের বিয়ে বলে কথা, কিন্তু আরিয়ানের যে বিয়ে নিয়ে কথা বলতে যাচ্ছে সেটা সে জানে না। অন্যদিকে আসিফ চৌধুরী বউয়ের কথার গরমে রেডি হচ্ছেন। সবাই একেবারে তৈরি হয়ে বিকেল 4:22 গাড়ি নিয়ে বের হলো। নাফিজা চৌধুরী আর জামিলা চৌধুরী ফল ও মিষ্টির গোডাউন নিয়ে এসেছে।
প্রায় 40 মিনিট ড্রাইভ করার পর তারা খান মঞ্জিলে পৌঁছালো। গাড়ি পার্ক করে একে একে সবাই নামলো। ফল, মিষ্টি ও বডিগার্ড সহ ভেতরে ঢুকলো। তারা ভেতরে ঢুকতেই ফারহানা খান ও আলতাফ খান তাদের সাদরে অভ্যর্থনা করে আপ্যায়ন করতে লাগলেন। ফারহানা খান কথা বলতে বলতে হেসে উঠলেন। এরই মাঝে নাফিজা চৌধুরী বলে উঠলেন, আমার দুই ছেলেই মাশাআল্লাহ, কোনো ত্রুটি নেই। আপনার দুই রাজকন্যা আমার দুই রাজপুত্রের কাছে রাজরানী হয়ে থাকবে, বিশ্বাস রাখতে পারেন। দুই রাজকন্যা মানে আপনি কি বোঝাতে চাচ্ছেন? ভ্রুকুচকে ফারহানা খান বললেন। আসিফ চৌধুরী বললেন, আমার ভাগ্নে রিয়ানের জন্য আপনার মেয়ে আরশিয়া মায়ের হাত চাইছি, আর আমার ছোট ছেলে আরিয়ানের জন্য আপনার ছোট মেয়ে আরিশা মায়ের হাত চাইছি। আরিয়ান নামটি শোনা মাত্র রিয়ানার মাথা চক্কর দিয়ে উঠল। আরিয়ান ভাই এখন অন্য কারো? এটা ভাবতেই যেন বুকের ভেতর অজস্র ঝড় বইতে লাগলো। কত বিক্ষত হয়ে যাচ্ছে তার এই ছোট্ট হৃদয়টা। এদিকে ফারহানা খান ও আলতাফ খান রুকুসকে তাদের দিকে তাকিয়ে আছেন। ফারহানা খান বললেন, আপনারা তো আমার বড় মেয়ের জন্য এসেছেন, রাইট? না, আমরা আপনার দুই রাজকন্যার জন্য এসেছি। ফারহানা খান কিছু বললেন না, তাকিয়ে রইলেন চুপচাপ। আলতাফ খানও চুপচাপ রইলেন। তবে আসিফ চৌধুরী আবার বলেন, ভাই সাহেব, আমার দুই ছেলে খুবই ভালো, আপনার মেয়েদের কোনো রকম কমতির অভাব হবে না। আর আফা সাহেবা, আপনি হয়তো বলবেন আমার বড় ছেলে মাফিয়া। হ্যাঁ জানি এরা কেমন, তবে একটা ক্লু দেই, আমার বড় ছেলে মাফিয়া ঠিকই, তবে আমার দুই ছেলেই বিজনেসম্যান। চাইলে আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন। আর আমি স্বরাষ্ট্রমন্ত্রী আসিফ চৌধুরী, কথা দিচ্ছি আপনার মেয়েদের যত্নের কোনো ত্রুটি রাখবো না। ফারহানা খান তখনও চুপ। কিছুক্ষণ পর বললেন, দেখুন ভাই সাহেব, বিয়ে তো ছেলে খেলা না। আমার বড় মেয়ে রাজি, তাই দুপুরেই আমাকে জানিয়েছে। এখন ছোট মেয়ে রাজি হবে কি না সেটা তার উপর নির্ভর করছে। নাফিজা চৌধুরী বললেন, ঠিক বলেছেন আপা, মামুনির সাথে কথা বলে দেখতে হবে। ফারহানা খান উঠে দাঁড়িয়ে আলতাফ খানকে বললেন, তুমি কথা বলো, আমি আরশিয়ার রুম থেকে আসছি, দেখি সে কি বলে। তারপর তিনি সিঁড়ি বেয়ে উপরে উঠলেন। আরিশার রুমের সামনে গিয়ে দরজায় টোকা দিলেন। আরিশা তখন বই পড়ছিল। সে জানতো না আরিয়ানরা এসেছে। দরজার দিকে তাকিয়ে দেখলো তার মা দাঁড়িয়ে আছেন, তাই উঠে এসে বলল, আম্মু, ভেতরে আসো। ফারহানা খান ভেতরে ঢুকে বেডের উপর গিয়ে বসলেন। আরিশাকে কাছে ডাকলেন। আরিশা গিয়ে তার পাশে বসলো। ফারহানা খান বললেন, দেখ আরশিয়া, আমি তোকে যা জিজ্ঞাসা করব সরাসরি উত্তর দিবি, কারণ তোর উত্তরের নির্ভর করছে আমার পরবর্তী সিদ্ধান্ত। আরিশা কিছু না বুঝেই মাথা নাড়ালো। ফারহানা খান বললেন, দেখ মা, আমি আর তোর আব্বু আজ পর্যন্ত কখনো তোর খারাপ চাইনি, আর চাইবও না। তবে আজকের বিষয়টা তোর জীবনের প্রশ্ন, কারণ এইখানে তোকে সারা জীবন কাটাতে হবে, তাই তোর সম্মতি আমাদের জন্য মুখ্য। আম্মু, আমি জানি তোমরা আমার খারাপ চাও না, কিন্তু তুমি যা বলছো বুঝতে পারছি না, একটু বুঝিয়ে বলো। তোর জন্য বিয়ের প্রস্তাব এসেছে। ছেলে দেখতে মাশাআল্লাহ, তোর সাথে দারুণ মানাবে, বিজনেসম্যান ছেলে। বিয়ের প্রস্তাব? কথাটা শুনে আরিশার মনে উকি দিল আরিয়ান। হাত পা কাঁপতে লাগলো। মানে কি, সে কি আরিয়ানকে পাবে না? তার কি অন্য কোথাও বিয়ে হয়ে যাবে? আরিয়ান কেন এলো না? কেন ঠকালো না? সে তো বলেছিল আসতে। ঠিক তখনই ফারহানা খানের কণ্ঠই শুনতে পেল, ছেলের নাম আরিয়ান চৌধুরী, রাষ্ট্রমন্ত্রী আসিফ চৌধুরীর ছোট ছেলে। আরিয়ার নাম শুনে আরিশা তার মায়ের দিকে তাকিয়ে বলল, কার নাম বললে আম্মু? রাষ্ট্রমন্ত্রী আসিফ চৌধুরীর ছোট ছেলে আরিয়ান চৌধুরী। তবে শোন, আমি এখন নিচে যাচ্ছি, তোর হাতে 20 মিনিট সময় আছে। এর মধ্যে রাজি হলে রেডি হয়ে বসে থাকবি, আমি এসে নিয়ে যাব। আর যদি রাজি না থাকিস তাহলে কিছুই করতে হবে না, কারণ এটা তোর জীবন, সিদ্ধান্তও তোর। আমার কাছে সব কিছুই তুই। তারপর তিনি ওয়ার্ড্রপের কাছে গিয়ে একটি কালো জামদানি শাড়ি বের করে আরিশার হাতে দিয়ে বললেন, যদি রাজি থাকিস তাহলে এটা পরে রেডি হয়ে থাকিস।
বলেই ফারহানা খান বেরিয়ে গেলেন। তারপর তিনি আরশিয়ার রুমে গিয়ে নক করলেন। ভেতর থেকে আরশিয়া বলল। কাম। ফারহানা খান ভেতরে ঢুকলেন। তারপর আরশিয়াকে বললেন, ছেলেপক্ষ চলে আসছে, রেডি হয়ে বসে থেকো, একটু পরে আমি নিতে আসব। বলেই তিনি আর দাঁড়ালেন না, নিচে সবার কাছে গেলেন। এইদিকে আরিশার যেন খুশিতে লুঙ্গি ডান্স দিতে ইচ্ছে করছে। মেঘ নাচেতে বৃষ্টি নেমেছে যেন। তার যে কি আনন্দ লাগছে সেটা সে কাউকে বোঝাতে পারবে না। সে তাড়াতাড়ি ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে এলো। তারপর রুমের ড্রেসিং টেবিলের সামনে শাড়ি পরতে লাগলো। সে ভালো শাড়ি পরতে পারে নিজেই, কারো প্রয়োজন হয় না, তাই সে একাই সব কিছু করলো। শাড়ি পরা হয়ে গেলে চুলগুলো খোপা করে নিল, ঠোঁটে হালকা লাল লিপস্টিক দিল, মুখে হালকা প্রসাধন আর চোখে গাঢ় কাজল দিল। তার মা যেই সময় বলেছিলেন তার আগেই সে তৈরি হয়ে গেল। তৈরি হয়ে আয়নার সামনে মাথায় ঘোমটা তুলে নিজেকে দেখতে লাগলো। হুট করে তার কেন জানি লজ্জা লাগছে। আরিয়ানের সামনে এই শাড়ি পরা লুকে যাবে, আরিয়ান তার দিকে কিভাবে তাকাবে? ইস, এইসব ভাবতেই তার লজ্জায় গালের দুপাশ যেন লাল হয়ে যাচ্ছে। অন্যদিকে আরশিয়া জিন্স আর টপ পরে আছে, সঙ্গে চুলগুলো পাঁচ ক্লিপ দিয়ে উঁচু করে বাঁধল। স্কার্ফটা গলায় ঝুলিয়ে নিল। সে মুখে কিছুই দিল না, ওইভাবেই সে নোভার সঙ্গে খেলা করতে লাগলো। ফারহানা খানের দেয়া সময় শেষ, তাই তিনি এবার উপরে এলেন দুই মেয়েকে নিতে। প্রথমে তিনি আরিশার রুমে গেলেন। গিয়ে আরিশাকে শাড়িতে দেখিয়ে মুগ্ধ নয়নে তাকালেন। আরিশার লজ্জা লাগছে, কেমন নির্লজ্জের মতো শাড়ি পরে বসে আছে। ছি! ফারহানা খান এসে আরিশার থুতনি ধরে উপরে তুললেন। তারপর তার চোখের কাজল নিয়ে আরিশার ঘাড়ে লাগিয়ে দিলেন এবং বললেন, আমার ছোট্ট সোনার যেন নজর না লাগে। আরিশা হাসল, কিছু বলল না। ফারহানা খান আরিশাকে নিয়ে বাইরে বেরোলেন। আরশিয়ার রুমের সামনে গিয়ে তাকে ডাকলেন। আরশিয়া নোভাকে নিয়ে বেরিয়ে এলো। আরশিয়ার পোশাক দেখে ফারহানা খান বললেন, আজকের দিনে না হয় একটু গাউন পরতে পারতে। ওসব আমার ধাতে নেই। ফারহানা খান কিছু বললেন না, নিচে যেতেই অগ্রসর হলেন। এদিকে আরিশা ফিসফিস করে তার আপুকে বলল, ওই আপু, তুমিও কি বিয়ে করবে নাকি? কেন? তুই একা করবি নাকি বিয়ে? আমি করব না? না মানে এমনি বললাম আর কি। তারপর তারা কেউ আর কথা বলল না। নিচে নামলো দুই বোন, সঙ্গে তাদের মা। চৌধুরী পরিবার যেন সিঁড়ির দিকেই তাকিয়ে আছেন দুই মেয়েকে দেখতে। তারা এসে বসলো সোফায়। আরিশা এত মানুষের সামনে যেন লজ্জা পাচ্ছে, আর আরশিয়া দিব্যি বসে আছে, লজ্জার ছিটে ফোটাও নেই। আরিশা আর আরশিয়াকে দেখে নাফিজা চৌধুরী ও জামিলা চৌধুরী বললেন, মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর, খুব সুন্দর মেয়ে, আমাদের খুব পছন্দ। ফারহানা খান কিছু বলবে, এরই মধ্যে আরশিয়া বলে উঠল, হ্যাঁ, ছেলেও আমার খুব পছন্দের। কবে বিয়ের ডেট ফিক্স করেছেন? বেশি দেরি চলবে না, পরশুদিন বিয়ের ডেট ফিক্স করুন। এর বেশি আমার হাতে সময় নেই। আরশিয়ার এমন কথা শুনে কেউ কিছু বলল না। আসিফ চৌধুরী জানতেন তার বৌমা মাফিয়া, তাই এমন কথা হবেই, আগেই সবাইকে বলে রেখেছিলেন, তাই কেউ কিছু মনে করল না। নাফিজা চৌধুরী বললেন, মা, হ্যাঁ তো তাড়াতাড়ি। আরশিয়া উঠে দাঁড়িয়ে বলল, ইয়া, পরশুদিন বিয়ের ডেট ফিক্স। এখন আমায় বেরোতে হবে, কাজ আছে আমার। আল্লাহ হাফেজ। বলেই সে বেরিয়ে গেল। নাফিজা হালকা হাসলেন, কিছু বললেন না। এদিকে রিহান নীরব দর্শকের মতো শুধু কাহিনী দেখল, কিছু বলল না। এদিকে আরিয়ান আর আরিশার বিয়ের কথা চলতে লাগলো। সব কথা শেষে ডেট গেল আরশিয়ার বলে যাওয়া পরশুদিন দুই মেয়ের একসাথে বিয়ে হবে। সবাই রাজি হয়ে মিষ্টি মুখ করলেন। এর মধ্যে আরিশা একবার আরিয়ানের দিকে তাকালো, দেখলো আরিয়ান তার দিকেই তাকিয়ে আছে। অমনি আরিশা চোখ নামিয়ে নিল লজ্জায়। আর এইসব দূর থেকে রিয়ানা নিঃশব্দ চাহনিতে দেখে গেল। সে জানতো আরিয়ান ভাই কখনোই তার হবে না, তবুও ভালোবেসে গেছে। মনে মনে ভাবে, থাক, না হওয়ার শখের পুরুষ যদি তার শখের নারীকে ভালোবেসে ভালো থাকে, তাহলে আমিও আমার শখের পুরুষের মুখের এক ছিলতে হাসির জন্য সারা জীবন এভাবে গোপনে ভালোবেসে কাটিয়ে দিব। নিস্তব্ধ রাত। শহরে গরমের উত্তাপ বেড়ে চলেছে। সময়টা রাত 12টার কাটায় আছে। মানুষজন তেমন কেউ নেই রাস্তায়। দুই একটা টং খোলা আছে, সেখানে মানুষজন বসে গল্প করছে, চা পান করছে। গরমও যেন বাড়িতে যেতে ইচ্ছেই করছে না। দূর দূর রাস্তার সব ল্যাম্পপোস্টগুলোই দাঁড়িয়ে আছে।
হোল্ডার থেকে আলো ছড়িয়ে রেখেছে সম্পূর্ণ রাস্তায়। পাগলা কুকুরগুলো ছন্ন ছাড়া মতো লেগে বেড়াচ্ছে, দৌড়ে বেড়াচ্ছে। এমনি এক গা ছমছমে অন্ধকার গরম পরিবেশের মধ্যে একটা কালো গাড়ি এসে থামলো তিমির সোজাতে। গাড়ি থেকে নেমে আসলো এক যুবক, পরনে তার লেদার জ্যাকেট আর ব্ল্যাক ডায়মন্ড প্যান্ট। হাতে থাকা রিভলভারটা কোমরে গুঁজে নিল। সে আর কেউ নয়, কায়রান চৌধুরী। তার এই লোক বলে দিচ্ছে আজ কারো শেষ দিন। সে নেমে হাঁটতে লাগলো। তখনই গাড়ি থেকে দ্রুত নেমে এলো নোহান। সেও কায়রানের সাথে হাঁটতে লাগলো। কায়রানের ভারী বুট পায়ে যখন হাঁটছে, তখন সেই শব্দ যেন এই শুনশান জায়গায় ভয়ঙ্করভাবে শোনা যাচ্ছে। কায়রান সোজা নিজের তিমির শয্যার ভেতরে ঢুকলো। নোহান আর গেল না, বাইরে দাঁড়ালো। কায়রান চলে গেল ভেতরে স্পেশাল রুমে। সেখানে দুজন বডিগার্ড বাঁধা আছে, উল্টো টাঙানো, উলঙ্গ অবস্থায়। কায়রান ভেতরে ঢুকে দরজাটা সশব্দে লাগিয়ে দিল। বডিগার্ড দুজন কেঁপে উঠল ভয়ে, যারা বুঝতে পারছে তাদের শেষ সময় এসে গেছে। কায়রান সোজা গিয়ে চেয়ারে বসলো, একটু ঝুঁকিয়ে 2 হাত রাখলো 2 উরুর উপর, চোখ উঁচিয়ে ওদের দিকে তাকিয়ে বলল, কি সুন্দর লাগছে তোদের দেখতে। একেবারে সিনারি দেখা যাচ্ছে, খুব সুন্দর, খুব সুন্দর। কায়রানের এমন মজাস্বরূপ ঠান্ডা কণ্ঠ শুনে বডিগার্ড দুটো ভয় পেয়ে গেল, অথচ কায়রান তাদের কিছুই বলেনি। কিছুক্ষণ নীরব থেকে কায়রান উঠল, ধীর পায়ে তাদের কাছে আসলো, এসে সামান্য হেসে বলল, তোদের আমি আগে একটু খাওয়াবো, না খেয়ে আছিস? খেতে পেয়েছি নিশ্চয়ই। এদিকে বডিগার্ড দুটো না না করছে, কিন্তু কায়রান বাঁকা হাসল। একটু হেঁটে গেল টেবিলের কাছে, হাতে গ্লাভস পরল। তারপর টেবিলের ওপর থাকা একটা হাঁড়ির ঢাকনা সরিয়ে দিল। ঢাকনা সরাতেই বিশ্রী এক গন্ধ ছড়িয়ে পড়ল। গন্ধটা বডিগার্ডদের নাকে পৌঁছতে গা গুলিয়ে উঠল। নিঃশ্বাস বন্ধ করে গন্ধ সহ্য করার চেষ্টা করছে। এইদিকে কায়রান এইসব দেখে বাঁকা হাসলো। তার কাছে এসব স্বাভাবিক, তাই কোনো সমস্যা হচ্ছে না। কায়রান হাড়ির ভেতরে হাত দিল। হাড়ির ভেতরে ছিল কুকুরের মাংস, কাঁচা, 2 দিন ধরে রাখা, তাই গন্ধ ভয়াবহ। কুকুরের 2 টুকরো মাংস নিয়ে কায়রান তাদের কাছে এলো। গন্ধে তাদের জান বেরিয়ে যাচ্ছে, সহ্য করতে পারছে না। কায়রান তাদের দুজনের মাঝখানে দাঁড়িয়ে বলল, আমার হাতে তোদের ভোজন করাবো, তাও স্পেশাল আইটেম দিয়ে। নো চিন্তা, এই স্পেশাল আইটেম খেলে তোদের শরীর থেকে আর কেউ কোনো অঙ্গ প্রত্যঙ্গ নিতে পারবে না, সব কিছু নিয়ে কবরে যেতে পারবে। বলেই হুট করে 2 হাত ওদের মুখে ঠেসে ধরল। এমন বিশ্রী গন্ধ আর মুখে দেয়াতেই ওরা দুজন বমি করল, কিন্তু তাও কায়রান ছাড়ল না। ওদের এগুলো খেতেই হবে, মানে খেতেই হবে। কায়রান ওদের মুখে ঠেসে ধরে রেখেছে। বডিগার্ড দুটো আর পারছে না, বমি করতে করতে গিলে খেল। কায়রান বাঁকা হেসে আবার হাঁড়ি থেকে মাংস আনতে গেল। এদিকে 2 বডিগার্ড বমি করতে করতে শেষ প্রায়। আর একবার যদি আবার মাংস দেয়া হয় তাহলে নিশ্চিত তাদের মৃত্যু হবে। কায়রান আবারও তাদের কাছে এসে মুখে চেপে ধরল, দাঁতে দাঁত চেপে বলল, আমার লোক হয়ে আমার সাথে বেমানি? শুয়োরের বাচ্চা, কি ভেবেছিস আমি জানলে তোদের ছেড়ে দেব? আমাকে কি পাগলা কুকুরে কামড়েছে? জানোয়ার তোরা, আমার শিকার পালাতে সাহায্য করেছিস, শুয়োরের বাচ্চা। আই ডোন্ট হ্যাভ টাইম টু বিট ইউ আপ। বলেই সে কোমরে গোজা পিস্তলটা বের করে ওদের বুক বরাবর 3 বার করে গুলি করল। ওরা মারা গেছে, তাদের আর কোনো অস্তিত্ব নেই। তবুও কায়রানের যেন শান্তি আসে না। সে প্যান্ট উঁচু করে পায়ের পাশে গুজে রাখা ছুরিটা বের করল। তারপর দুজনের গলা কেটে দিল, মুন্ডু আর শরীর আলাদা করে দিল। রক্ত ছিটকে পড়ল কায়রানের মুখে। এখন যেন একটু শান্তি লাগছে তার। সে বাঁকা হেসে রুম থেকে বের হয়ে এলো। নিজের পার্সোনাল রুমে গিয়ে টিস্যু দিয়ে মুখ মুছবে। ঠিক তখনই নোহান নক করে বলল, ভাই আসবো? No. ভাই, ভাবির ব্যাপারে। নোহানকে পুরো কথা বলতে না দিয়েই কায়রান বলল। ভিতরে আয়। নোহান ভেতরে ঢুকলো। ঢুকেই কায়রানের অবস্থা দেখে স্তব্ধ হয়ে গেল। জ্যাকেট সহ মুখে আর হাতে লেগে আছে লাল রক্ত। যে কোনো সাধারণ মানুষ এই দৃশ্য দেখলে নিশ্চিত হার্ট অ্যাটাক করত। কায়রান নোহানের দিকে তাকিয়ে বলল, কি হচ্ছে তোর ভাবির? নোহান এখন বলবে কি না বলবে না বুঝতে পারছে না, তবুও না বললে দেরি হয়ে যাবে এই ভেবে বলল, ভাই, ভাবির বিয়ে ঠিক হয়ে গেছে। কায়রান সবে মুখের রক্ত মুছিল। নোহানের কথায় হাতে থাকা টিস্যু ফেলে দিল। 2 হাত মুষ্টি বন্ধ করে চোখ বন্ধ করে দাঁতের দাঁত চেপে বলল, কার সাথে? কে সে? রিহান এই বিয়ের প্রস্তাব ভাবে নিজেই দিয়েছে। বিকেলে স্যার ম্যাডাম গিয়েছিল বিয়ের বিষয়ে কথা বলতে। ভাবি নিজেই বিয়ের তারিখ ঠিক করেছে, কালকে বিয়ে।
নোহান আর কথা বলতে পারল না, থেমে গেল। কারণ এদিকে কায়নান ধ্বংসের সুরে রুমের ভেতরে থাকা সোফা টেবিল সব উল্টে ফেলল। ড্রেসিং টেবিলের আয়না ভেঙে ফেলল। সেই আয়নায় কাজ হাতে নিল, সাথে সাথে হাত থেকে ঝরঝর করে রক্ত বেরিয়ে পড়ল। চোখ লাল হয়ে গেছে, আর একটু হলেই চোখ থেকে টুপ করে পানি পড়ে যাবে। কায়নান ওইভাবে কাজ হাতে নিয়ে দাঁতের দাঁত চেপে বলল, ফ্লেম হার্ট শুধু আমার সে শূন্য কাউকে ধরা ছোঁয়া বিয়ে করতে চাচ্ছে। এটা আমার নিঃশ্বাস থাকা পর্যন্ত কখনোই সম্ভব নয়। আমি মেরে ফেলবো সবাইকে, ধ্বংস করে দেব, যদি আমি আমার ফ্লেম হার্টকে না পাই। বলেই কিছুক্ষণ থেমে থাকলো, তারপর আবার আগের মতো তেজি কণ্ঠে বলে উঠল, তুমি আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করার কথা ভেবেছো ফ্লেম হার্ট? তোমাকে আমি জানে মেরে ফেলবো। জাস্ট ওয়েট অ্যান্ড সি। দেখতে দেখতে ধরণীতে সূর্যের আগমন ঘটল। খানবাড়ি ও চৌধুরী বিলা জেগে উঠেছে বিয়ের আমেজে। কালকে বিয়ে, তাহলে তো তোড়জোড় হবেই। আজকেই সব কেনাকাটা, সাজসজ্জা, আয়োজন শেষ করতে হবে, নয়তো আর কবে। এদিকে আরশিয়া ভোরেই উঠে গেছে নিজের অফিসে। এই 2 দিন অফিসে ঠিকমতো সময় দিতে পারেনি, তাই আজ ব্যবসার কাজ সারতে বেরিয়েছে। ওর কপালে কি আছে কে জানে, কিন্তু দায়িত্ব সে এড়িয়ে যাচ্ছে না। আর খান মঞ্জিলে এখন একদম জমজমাট অবস্থা। আরিশার 2 বান্ধবী বৃষ্টি আর মিষ্টি এসে উপস্থিত। তারা আরিশাকে নিয়ে টিপ্পনি কেটে যাচ্ছে, আর আরিশা লাজে লাল হয়ে যাচ্ছে। 3 বান্ধবীর হাসি ঠাট্টা গল্পে মুখর হয়ে উঠেছে ঘরটা। ফারহানা খান আর আলতাফ খান ব্যস্ত বাড়ি সাজাতে। তাদের 2 মেয়ের বিয়ে আনুষ্ঠানিক না হলেও একটা রাজকীয় আয়োজন হবে, এটাই চাই তাদের। অপরদিকে চৌধুরী ভিলায় জামিলা চৌধুরী আর নাফিজা চৌধুরী যেন একাই 100। একবার রান্নাঘর, একবার অতিথিশালা, সারাক্ষণ দৌড়ঝাঁপ। কাল বিয়ে, কাজের তো শেষ নেই। আসিফ চৌধুরী মাঝে মাঝে সাহায্য করছে, মাঝে মাঝে বসে ভাবছে তার বড় ছেলে কি যে প্রোডাক্ট আনবে তা সে জানে না। ভেবেছিল বৌমারা তার মতো হবে, তার পক্ষে থাকবে, কিন্তু এ কি, সব কপাল, সব মাফিয়া তার বাড়িতে। বাহ, কি চমৎকার পরিবার। কায়রান ভোর 5টায় বাড়ি ফিরেছে, আপাতত ঘুমোচ্ছে। এমনিতেই এইসব বিয়ের শাদী তার একেবারেই অপছন্দ। সে আগ্রহী শুধু একটা বিষয়ে, ফিল্ম হার্ট তাকে নিজের করে নেয়া। কায়রান বাজি ধরেছে এই বিয়ের দিনই কিছু একটা ঘটবে। কে কি করে তা দেখা যাবে, তবে কায়রান থামবে না। গানের লাইনগুলো ভেসে আসছে রেডিও থেকে। এই রেডিওর পাশে বসে আছে রিয়ানা। অগোছালো অবস্থায়, চুলগুলো এলোমেলো, চোখ দুটো লাল আর ফুলে উঠেছে। গায়ের পোশাক দলা পাকিয়ে গেছে, ওনাটা অবহেলায় পড়ে আছে পাশে। এক পা লম্বা করে রেখেছে, আরেক পা হাঁটু মুড়ে উপরে রেখেছে। তার উপর হাত রেখে সেখানে মাথা দিয়ে আছে। অন্য হাতে ফোন, যার স্ক্রিনে জ্বলজ্বল করছে আরিয়ানের এক হাস্যোজ্জ্বল ছবি। বাইকের উপরে বসে আছে সে, 2 হাতে হেলমেট ধরা, মাথাটা হালকা নিচু, মুখে সেই চেনা হাসি, তখনকার তোলাপি। এই ছবিটা ফেসবুকে আপলোড দিয়েছিল আরিয়ান, সেখান থেকে সে সেভ করেছে। ছবিটার দিকে তাকিয়ে আছে রিয়ানা, আর রেডিওতে বাজা গানের লাইনের সাথে মিল রেখে নিজেও বলতে চায়। সত্যি তো, সে কখনো তার ভালোবাসার কথা বলতে পারেনি। আরিয়ান ভাই আমাকে ছেড়ে গেছে, হয়তো কখনো ভালোবাসেননি, তাহলে ছেড়ে যাবে কেন? ভালো তো আমি বেসেছিলাম, আমি তো তার খুশিতে খুশি থাকার কথা। তবুও আমি এত কান্না করছি কেন? কী জন্য এই কান্না? আমার বুকের বাপাসে এত ব্যথা কেন করছে? আমি কেন সহ্য করতে পারছি না? আমার প্রিয় মানুষটা যখন তার প্রিয় নারীকে নিয়ে খুশি রাখতে যাচ্ছে, তখন আমি কেন সহ্য করতে পারছি না? কেন 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 পারছি না আমি? বলেই হঠাৎ ডুকরে কেঁদে উঠল রিয়ানা। যতই বলে কাঁদবে না, তবুও কান্না দলা পাকিয়ে এসে গলার কাছে জমেছে, উগলে বেরিয়ে যাচ্ছে। সে সহ্য করতে পারছে না। তার ভালোবাসার মানুষকে এখন আর স্বপ্নেও দেখা পাপ হবে। কাল থেকে সে অন্য নারীর মালিকানায় বন্দী হয়ে যাবে। সে যদি দূর থেকে তাকিয়েও থাকে তাও পাপ হবে। তবুও মন যেন মানতে চাইছে না। কাল থেকে আর তাকে নিয়ম করে ভালোবাসা যাবে না। সে কেন পারবে না? কেন নিয়তি এমন খেলা খেলছে তার সাথে? কেন সে আর আরিয়ান ভাইয়ের জন্য অপেক্ষা করতে পারবে না? কেন আর একসাথে বসে রাতের খাবার খেতে পারবে না? এই কেনগুলো যখন আসে তখন মনে হয় বুকটা ছিঁড়ে কান্না বেরিয়ে আসে। কিছুই ভালো লাগছে না। মনটা অগোছালো বিষণ্ণতায় ভরা। ইচ্ছে করছে আত্মহত্যা করতে, কিন্তু আত্মহত্যা তো মহাপাপ, তাই পারছে না। আর সে ছাড়া তো তার ভাইয়াও কেউ নেই যাকে নিজের বলতে পারে। বড্ড পীড়া দিচ্ছে সব কিছু, কিছুই ভালো লাগছে না। এই তিমিরে ঢাকা অন্ধকার রাতের আকাশের নিচে বালকনিতে বসে রিয়ানা যেন নিজের কষ্টের সমাপ্তি টানতে চাইছে। তবুও কি হবে সেই সমাপ্তি?
ভাবতে যেন কষ্ট আরও বেড়ে যাচ্ছে। সময় যেন ঘড়ির কাঁটা নয়, নদীর স্রোতের মতো দ্রুত বয়ে যাচ্ছে। আর এই ব্যালকনিতে প্রিয় মানুষের ছবি নিয়ে নিঃশব্দে কাঁদছে রিয়ানা। আজও পর্যন্ত যাকে কোনো স্বার্থ ছাড়াই ভালোবেসেছে, যাকে এখনও ভালোবাসে, এক মুহূর্ত ভুলতে পারছে না। এই তিমিরে ঢাকা অন্ধকার রাতে, রাতের আকাশে মিটমিট করে জ্বলতে থাকা তারা আর জলজলে চাঁদ সবই যেন সাক্ষী হয়ে আছে রিয়ানার ভালোবাসার। এই ভালোবাসার কি সমাপ্তি হবে নাকি হবে না? পারবে কি রিয়ানা আরিয়ানকে ভুলে অন্য কাউকে গ্রহণ করতে? কি হবে তার জীবনে? আজ এই রাত, তারা, চাঁদ আরিয়ানকে ঘিরে রিয়ানার চোখের পানির সাক্ষী। রিয়ানা এখনও ওইভাবে বসে আছে, চোখ থেকে ধীরে ধীরে পানি ঝরছে, আর রেডিওতে এখনও ভেসে আসে কিছু গানের লাইন। সময়টা রাত 2টো, আরও কিছুক্ষণের মধ্যেই দিনের আলো ফুটবে। কি হবে কাল দিনটার জন্য? কার জীবনের সমাপ্তি আর কার জীবনে ঝড় বইতে যাচ্ছে, এটা শুধু কায়রান জানে। এখন সে নিস্তব্ধ হয়ে বসে আছে নিজের গেস্ট হাউসের রুমের সাথে অ্যাডজাস্ট করা সুইমিং পুলের পাশে রাখা চেয়ারে। ডান হাতে ধরা একটা ছোট্ট কালো রঙের স্ট্রেট বল শক্ত করে একবার টিপছে আবার ছাড়ছে। প্রতিটি চাপে যেন তার ভেতরের অগ্ন্যুপাত দমন করছে, যেন এই ছোট্ট বলটাই তার রাগের একমাত্র নিঃসরণ পথ। চোখে থমথমে বিষণ্ণতা, মনে শত পরিকল্পনার ঘূর্ণি, কিন্তু বাহ্যিকভাবে সে নীরব ঠান্ডা, ঠিক যেন ঝড়ের আগে এক ফালি নিস্তব্ধতা। এমন সময় নোহান আসলো, এসে নক করলো, বলল, ভাই আসবো? কায়রান হাতে থাকা স্ট্রেস বলটা ছুঁড়ে ফেলে দিল, বলল। আয়। নোহান ভেতরে ঢুকে কায়রানের সামনে এসে বলল, ভাই সব কাজ শেষ, এখন শুধু কালকের দিনের অপেক্ষা। কায়রান একটা বাঁকা হাসি দিয়ে বলল, গুড জব, এখন যা তুই। নোহান চলে গেল। কায়রান চেয়ারের উপরে মাথা হেলিয়ে দিল, চোখ দুটো বন্ধ করে ফিচেল কণ্ঠে বলল, কালকের জন্য অপেক্ষা কর, আমি আসছি তোমাকে আমর করে নিতে। শুধু রাতটা কেটে সূর্যের আগমন হোক। সূর্যের আগমন যেন বেরিয়ে এলো তিমির ঢাকা অন্ধকার কেটে। আজকের এই দিনে 6জন মানুষের কি হবে, কি হতে চলেছে তা কেউ জানে না। আর তাদের 6জনের মনের অবস্থা একেবারে আলাদা। আরশিয়া, রিহান, আরিশা, আরিয়ান, তাদের জীবনে আজ এক নতুন সূচনা ঘটতে যাচ্ছে। আর রিয়ানের মনের অবস্থা একেবারে ভেঙে পড়া। সে একেবারে মনমরা হয়ে বসে আছে। নিজের ভাইয়ের বিয়ে, তাও মুখে হাসি নেই, আনন্দের সামান্য ছিটে ফোটাও নেই। হঠাৎ হঠাৎ কান্না করে উঠছে, তাই সবার সামনে একটু কম যাচ্ছে। হাসি খুশি থাকার ভান করছে। বেশি কেউ জিজ্ঞেস করলে এক কথাই বলছে শরীর অসুস্থ, মাথা যন্ত্রণা করছে, তাই ভালো লাগছে না কিছু। অন্যদিকে কায়রান যেন নিজের সুখে আছে, তার ভাষায় যার যা ইচ্ছে করছে করুক, সময় এখন তার, আর কিছুক্ষণের মধ্যেই সেটা শুরু হবে। সে এখন নিজের রুমে ঘুমিয়ে আছে, একটু আগেই বাড়ি এসে শাওয়ার নিয়ে ঘুমিয়েছে। চৌধুরী ভিলায় যেন কাজের শেষ নেই। আত্মীয় স্বজনও এসেছে, যদিও আত্মীয় বলতে তেমন কেউ নেই, কিন্তু একজন মন্ত্রীর ছেলের বিয়ে বলে মন্ত্রী, পুলিশ, সরকারি কর্মকর্তাদের পরিবার এসেছে, আর সবাই নিজের কাজে ব্যস্ত। দুপুরের নামাজের পরে বরযাত্রীরা রওনা দেবে, হাতে সময় খুব কম। খানবাড়ির পরিবেশটা আলাদা, সবাই ব্যস্ত রান্নার কাজে। আলতাফ খান ও ফারহানা খানও সাহায্য করছেন, কিন্তু তাদের মন ভালো নেই। আজ কিছুক্ষণের মধ্যে তাদের 2 রাজকন্যা তাদের ছেড়ে চলে যাবে। তারা ধীর পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠছেন। প্রথমেই বড় মেয়ে আরশিয়ার রুমে গেলেন। আরশিয়া নিজের রুমে বসে ল্যাপটপে কাজ করছিল, আর নোভা ডগ ফুড খাচ্ছিল। আলতাফ খান ও ফারহানা খান নক করে ঢুকলেন। আরশিয়া তাদের বসতে বলল, তারা আরশিয়ার পাশে বসে গেলেন, কিন্তু আরশিয়া কিছু বলল না, সে ল্যাপটপে কাজ করে যেতে লাগলো। আলতাফ খান মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, আম্মু, তুমি যে কী কারণে এই পথে গিয়েছো আমি জানি না, আর জানতেও চাই না। তবে একটা কথা সত্য, তুমি আমাদের মেয়ে ছিলে, আছো আর চিরকাল থাকবে। আজ হয়তো আমাদের ছেড়ে যেতে হবে তোমাকে। নতুন মানুষ, নতুন পরিবেশ, সব মানিয়ে নিতে হবে। তবে কোনো কিছু চিন্তা করো না, দরকার হলে, না হয় বলতে না পারলে আমাদের একবার ফোন দিও। তোমার মা বাবা হাজির হয়ে যাবে। তোমার পক্ষ থেকে একটা দোয়া তোমার জন্য। আম্মু, আল্লাহ যেন তোমার জন্য যা করেন তা যেন সবসময় ভালো হয়, সবসময় যেন সুখী হও, এই দোয়া করি। আরশিয়া ল্যাপটপ বন্ধ করে রেখেছে, কিন্তু দৃষ্টি এখনও স্ক্রিনেই। ফারহানা খান তার মাথায় হাত রেখে বললেন, আমার হাত তোমার মাথায়, আর আমার দোয়া সব সময় তোমার জীবনের সঙ্গে থাকবে, বিপদের সময় হোক কিংবা খুশির মুহূর্তে।
নতুন জীবন যেন সুখের হয় এই দোয়াই করি। আরিশিয়া কিছু বলল না, চুপচাপ বসে রইল। আলতাফ খান ও ফারহানা খান উঠে গেলেন, রুম থেকে বেরিয়ে গেলেন। আর আরশিয়া কঠোর হৃদয়ের মতোই সেভাবে বসে রইল। কিছুক্ষণ এভাবে থেকে আবারও তার কাজ শুরু করলো। অন্যদিকে আলতাফ খান ও ফারহানা খান এবার আরিশার রুমে নক করলেন। রুমের ভেতরে বৃষ্টি আর মিষ্টি ছিল। তারা বেরিয়ে গেল। আরিশা বাবা মাকে বিছানায় বসতে বলল। আলতাফ খান ছোট্ট মেয়ের মুখের হাত রেখে বললেন, আমার ছোট প্রিন্সেস, একদম কান্না করবে না। শোনো, মেয়েদের বিয়ে হয়ে যাওয়া সবসময় পর হয়ে যেতে হয় না, আর ওইটাই হয় ওদের শেষ ঠিকানা। মরার আগ পর্যন্ত সেখানেই নতুন নতুন মানুষ থাকবে। চিন্তা করো না আম্মু, ওরা সবাই তোমাকে আপন করে আগলে রাখবে। আলতাফ খানের কথাতে যেন আরিশা হঠাৎ করে কান্নায় ভেঙে পড়ে। ফারহানা খান মেয়ের মাথায় হাত রেখে বললেন, হুম হুম, কান্না করতে নেই। একদিন তো সব মেয়েদেরই যেতে হয়। দেখো, আমিও তো আমার বাবা মাকে ছেড়ে এসেছিলাম তোমার বাবার ঘরে। আর চিন্তার কিছু নেই, তোমার আপু তো আছে তোমার সাথে। আমরা সব সময় তোমাদের জন্য দোয়া করি। একদম কান্না করবে না। আরিশা তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আম্মু আব্বু, তোমাদের ছেড়ে আমি কিভাবে থাকবো? আমি বিয়ে করব না আম্মু, আমি বিয়ে করব না। ফারহানা খান তাকে জড়িয়ে ধরে বললেন, আরে পাগলি, বিয়ে করবি না মানে? আজকে বিয়ে করে যাচ্ছিস, কালকেই আবার আসবি। কান্না করছিস কেন পাগলি মেয়েটা? একদম কান্না হবে না। দেখো, তোমার আপু কিন্তু একদম কান্না করছে না, চুপচাপ আছে। তুমিও স্ট্রং হও আপুর মতো। যেখানে আপু আছে সেখানে ভয় কিসের আম্মু? আরিশা চুপ হলেও হেসকি তুলে কাছে। ফারহানা খান নিজেও তার শক্ত থাকতে পারছেন না, চোখের পানি জমে আসে। কিন্তু মেয়ের সামনে কান্না করলে মেয়েরা কিভাবে স্ট্রং হবে? তাই তিনি উঠে গেলেন, আলতাফ খানও উঠে গেলেন। তারা চলে যেতেই মিষ্টি আর বৃষ্টি রুমে ঢুকলো। আরিশাকে কাঁদতে দেখে তারা তাকে জড়িয়ে ধরলো, নানান রকম কথা বলতে লাগলো যেন সে হাসে। এবং সত্যি একটু পরে আরিশা তাদের সঙ্গে হাসতে শুরু করলো। ঘর জুড়ে গল্পের সুর বেজে উঠল। এইদিকে ফারহানা খান নিজেকে দমিয়ে রেখেছেন। তিনি যতই সিআইডি অফিসার হন, তার আগে তিনি একজন মা। আজ তার মেয়েদের চিরতরে বিদায় দিতে হবে। এরপর যখন আসবে তখন তারা হবে অতিথি। আসলে মেয়েদের জীবনটাই এমন, যে বাড়িতে জন্ম, যে বাড়িতে বড় হয়ে ওঠা, সে বাড়িতে বিয়ের পরে অতিথির মতো আসতে হয়। দুদিন থেকে আবার চলে যেতে হয়। ফারহানা খান নিজের মন শক্ত করলেন। না, কান্না করা যাবে না। নিজেকে এমন বোঝালেন। তারপর তিনি নিচে চলে গেলেন এবং নিজেকে বিভিন্ন কাজে ব্যস্ত রাখলেন। এইদিকে আলতাফ খানের বুক ছিঁড়ে হাহাকার উঠেছে। দুই সোনার টুকরোকে আজ বিদায় দিতে হবে। এই কষ্টে বুক ফেটে যাচ্ছে। ছেলেদের নাকি কান্না করতে নেই, কিন্তু আলতাফ খানের চোখে পানি এসে গিয়েছিল। তিনি তাড়াতাড়ি চোখ মুছে ফেললেন কেউ দেখার আগেই। তারপর সেও নিচে চলে গেলেন এবং নিজেকে বিভিন্ন কাজে ব্যস্ত রাখলেন। দেখতে দেখতে দুপুর হয়ে গেল। খানবাড়িতে রান্নার কাজ সহ সব কিছুই সম্পূর্ণ। এখন শুধু বরের গাড়ি এলে বিয়ে পড়ানোর কাজ শুরু হবে। ফারহানা খান অনেক আগে মেকআপ আর্টিস্টদের কাছে শাড়ি ও গহনা পাঠিয়ে দিয়েছেন, দুই মেয়েকে একেবারে ব্রাইডাল লুকে সাজিয়ে দেওয়ার জন্য। সময় যখন দুটো ছুঁই ছুঁই করছে, তখনই বরের গাড়ি এসে পৌঁছালো। হইচই পড়ে গেল, বরের গাড়ি আসছে, বরের গাড়ি আসছে এই বলে আলতাফ খান বাইরে গেলেন বরপক্ষকে নিতে, আর ফারহানা খান চলে গেলেন মেয়েদের রুমে। প্রথমে তিনি আরশিয়ার রুমে গেলেন। আরশিয়া শুধু শাড়ি পরেছে আর মেকআপ বলতে একটু লিপস্টিক আর কাজল, এতেই তার শ্বাস শেষ। ফারহানা খান আরশিয়ার কাছে গিয়ে তার থুতনিতে নিজের চোখ থেকে নেওয়া কাজল ছুঁয়ে দিলেন, যেন কারো নজর না লাগে। দেওয়ার পর কোনো কথা না বলে সেখান থেকে বেরিয়ে গেলেন। এদিকে মেকআপ আর্টিস্টরাও তার সঙ্গেই চলে গেল। আরশিয়া কিছু বলল না, চুপচাপ রইল। ফারহানা খান এবার গেলেন আরিশার রুমে। আরিশাকে বেনারসি শাড়িতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। মুখে হালকা পাতলা মেকআপ করেছে। ফারহানা খান তার থুতনিতে একইভাবে কাজল ছুঁয়ে দিয়ে বললেন, আমার ছোট্ট আম্মুটা যেন কারো নজর না লাগে। আরিশা হেসে ফেলল। ফারহানা খান বললেন, আম্মু, তুমি থাকো, আমি নিচে যাচ্ছি। তারা এসে গেছে, বিয়ে পড়াও শুরু হবে। বলে ফারহানা খান নিচে চলে গেলেন। এদিকে মিষ্টি দুষ্টু হেসে বলল, ওরে বৃষ্টি, আমাদের দুলাভাই চলে এসেছে।
মিষ্টির কথা শুনে আরিশা লজ্জায় মুখ ঢেকে ফেলল। মিষ্টি আর বৃষ্টি একসাথে হেসে উঠল। চৌধুরী পরিবার সবাই এসে বসল। রিহান আর আরিয়ানকে বসানো হলো বরের আসনে। সবাইকে খেতে দেয়া হলো, সবাই খাচ্ছে, সঙ্গে রিহান আর আরিয়ানও। খাওয়া দাওয়ার পর্ব শেষ হতেই কাজী সাহেব সব কিছু ঠিক করে কনেরা আসার জন্য লোক পাঠালেন। ফারহানা খান গেলেন তার মেয়েদের কাছে। তিনি আরশিয়া আর আরিশাকে রুম থেকে নিয়ে এলেন। দুজনের মাথায় এক হাত করে লম্বা ঘোমটা টেনে দেওয়া হয়েছে। তাদের মুখ দেখা যাচ্ছে না। ফারহানা খান, মিষ্টি আর বৃষ্টি মিলে তাদের ধরে নিচে নামালেন। সবাই তাকিয়ে আছে তাদের দিকে। লাল টুকটুকে বেনারসি পরা দুই মেয়ে উপর থেকে নেমে আসে। ঘোমটা দেয়া তবুও যেন চোখ জুড়িয়ে যাচ্ছে তাদের দেখে। আরিশাকে বসানো হলো আরিয়ানের পাশে আর আরশিয়াকে বসানো হলো রিহানের পাশে। আরিয়ান একটু নিচুক হয়ে ফিসফিস করে বলল, বলেছিলাম গোলাপি পরি, তোমাকে আমি আমার করে ফেলবো খুব দ্রুত। আর এখন দেখো, মাত্র কিছু মিনিটের মধ্যে তুমি আমার হয়ে যাচ্ছ। আরিশা লজ্জায় হাঁসফাঁস করছে। ঘোমটার আড়লে লুকিয়ে আছে তার লজ্জা ও ভয় মেশানো মুখ। মুখে কিছু বলছে না সে। এইদিকে রিহানও একইভাবে আরশিয়ার কাছে ফিসফিস করে বলল, যারা পাখি, তোমাকে আমি আমার করে নিলাম। তোমার মাফিয়া লুক পাওয়ার আমায় দেখিও। আমি প্রস্তুত তোমার মাফিয়া সাম্রাজ্য হারিয়ে তোমার হাতে প্রতিবার মরতে। আরশিয়া শুধু মাথা নাড়ালো। কাজী সাহেব বলে উঠলেন, আমার গলা ব্যথা করছে, তাই আমি জোরে কথা বলতে পারবো না, মনে মনে বলবো। আল্লাহ শুনলেই হবে। তারপর তিনি রিহানের দিকে তাকিয়ে বললেন, বাবা, কাবিন কত লিখবো? রিহান তার যারা পাখির দিকে একবার তাকিয়ে বলল, লিখুন, আমার যা সম্পত্তি আছে তার সব মালিকানা আমার বউ, আমার যারা পাখি। কাজী সাহেব তাই লিখলেন। এরপর বিয়ের কাজ শুরু হলো। মনে মনে নাম উচ্চারণ করে আরশিয়ার দিকে তাকিয়ে বললেন, মা, কবুল বলো। আরশিয়া থমকে গেল, কিছু বলছে না, চুপ। ফারহানা খান বুঝলেন। তিনি মেয়ের কাছে গিয়ে ঘাড়ে হাত রেখে বললেন, তো আমি আছি পাশে, কবুল বলো। আরশিয়া যেন ভরসা পেল, মুখ দিয়ে উচ্চারণ করল। কবুল। কাজী সাহেব বললেন, আরো 2 বার বলো মা। আরশিয়া বলল, আরও 2 বার। কবুল। সবাই আলহামদুলিল্লাহ বলল। তারপর কাজী সাহেব রিহানকে কবুল বলতে বললেন। রিহান 1 সেকেন্ড দেরি না করে বলল, কবুল কবুল কবুল। সবাই আবার আলহামদুলিল্লাহ বলল। এরপর তাদের সাইন করতে দেয়া হলো। প্রথমে রিহান করল, তারপর আরহিয়া। তাদের ইসলামী ও আইনানুগত সব নিয়মে বিয়ে সম্পূর্ণ হলো। কাজী এবার আরিয়ানকে জিজ্ঞেস করল, বাবা, কাবিন কত বাঁধবো? আরিয়ান বলল, আমার যা সম্পত্তি আছে সবই আমার বউয়ের, এই সব কিছুই তার। সাথে এই আরিয়ান চৌধুরী তার একান্ত। তাকে কখনো কষ্ট দেব না, নিজের মাঝে যত্ন করে তুলে রাখবো, আজীবন ভালোবাসবো আমি। আরিয়ান চৌধুরী আরিশা খান জেরিনের মালিকানায় বন্দী, এটাও লেখেন। আরিয়ানের কথা শুনে সবাই খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলল। আর রিয়ানা দূরে দাঁড়িয়ে চোখের পানি মুছল। কাজী সাহেব আগের মতো মনে মনে বলেই আরশিয়াকে কবুল বলতে বললেন। ফারহানা খান আর মিষ্টি বৃষ্টি আরিশাকে ভরসা দিল। আরিশা চোখ বন্ধ করে 3 বার কবুল বলল। সাথে আরিয়ানকেও বলতে বললে সেও বলল। সবাই আলহামদুলিল্লাহ বলল। এরপর তাদের সাইন করতে দেয়া হলো। তারা করল। তাদের ইসলামী ও আইনি 2ভাবে বিয়ে সম্পূর্ণ হলো। সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে লাগলো। এদিকে এই সব কিছু উপর থেকে একজোড়া চোখ দেখে যাচ্ছে। বিয়ের কাজ শেষ হতেই সে বাঁকা হাসলো। তার কাজ শেষ, তাকে এখন বেরোতে হবে। মেন দরজা দিয়ে বেরোনো যাবে না, তাই সে রুমের ভেতরে ঢুকে জানালা দিয়ে নেমে গেল। তারপর সে গাড়িতে উঠে বসলো। গাড়ি নিয়ে রওনা দিল গন্তব্যের দিকে। কায়রান আধো আধো চোখ খুলে তাকালো। সবকিছু ঝাপসা লাগছে। সে চোখ বন্ধ করে আবার খুলল। উঠতে গেলেই মাথায় আঘাতের জায়গায় ব্যথা করে উঠল। সে বুঝতে পারল না কিসের ব্যথা। মাথায় একটু চাপ দিল। সাথে সাথে মনে পড়ল সে একেবারে রেডি হয়ে বেরোচ্ছিল তার ফিল্ম হার্টের কাছে। ওখানে গিয়ে বিয়ে করবে, কিন্তু দরজার কাছে আসতেই হঠাৎ করে কেউ তার মাথায় জোরে আঘাত করল। সে পেছনে ফিরে দেখলেও কেউ নেই। অতিরিক্ত আঘাত লাগায় সে অজ্ঞান হয়ে গেল। তারপর কি হয়েছে আর কিছু মনে নেই তার। এখন সে তার তিমির শয্যায় নিজের পার্সোনাল রুমে আছে। সে উঠল, উঠে গলা উঁচিয়ে ডাক দিল, নোহান, নোহান। নোহান দৌড়ে রুমের ভেতরে ঢুকল। জি ভাই। কায়রন রাগান্বিত গলায় বলল, কোন চোরের বাচ্চা আমার মাথা আঘাত করেছে তাকে খুঁজে বের কর, আর আমার গাড়ি বার কর, তোর ভাবির কাছে যাব।
বলতে বলতে সে ঘড়ির দিকে তাকালো, 3টা বেজে গেছে। এতে যেন তার রাগ আরও বেড়ে গেল। রাগের তোড়ে কপালে শিরা ফুলে উঠেছে। নোহান দৌড়ে আগে গাড়ি বার করতে গেল, না হলে কায়রান যদি আরও রেগে যায় তবে কি করবে বলা যায় না। কায়রান ঘাড় এপাশ ওপাশ করলো, ঘাড় ফোটার আওয়াজ হলো। সে নিজের শার্টের বোতাম গোটাতে গোটাতে রুম থেকে বেরোতে লাগলো। ফ্লেম হার্ট, তুই সত্যি যদি বিয়ে করিস তাহলে দেখিস আমার আসল রূপ। এতদিন তোকে ভালো মুখ দেখিয়েছে, এবার আমার হিংস্রতা দেখবি। তোকে খুন করবো আমি, আমাকে ছাড়া অন্য কারণ আমি কবুল বললে। সে এইসব বলে তিমি শয্যা থেকে বেরোতে যাচ্ছিল, এমন সময় দরজায় কাউকে দেখতে পেল। সাদা শাড়ি পরা এক মেয়ে। সাদা শাড়ির উপর স্টোনের ডিজাইন করা, দেখতে সুন্দর লাগছে নেটের শাড়ি। কায়রানের রাগ যেন আরও বাড়ল। এই সময়ে কে এলো তার তিমির শয্যায়? তাকে ঢুকতে দিল কে? কায়রান চোখ উঁচিয়ে মেয়েটার দিকে তাকাতেই থমকে গেল। হৃস্পন্দন যেন দ্রুত লাফাতে লাগলো, যেটা আমরা মানুষেরা বেশি আশা করি না। হঠাৎ করে যদি সেটা পেয়ে যাই তখন আমাদের মনের প্রতিক্রিয়া যা হয় সেটা ভাষায় বোঝানো যায় না। কায়রানের অবস্থাও তাই। অটোমেটিকভাবে সে ডান হাত চালান করল বুকের বাম পাশে, তাকিয়ে রইল মেয়েটির দিকে। মেয়েটার কেউ নয়, অগ্নিকর্ণা আর্শ। সাদা শাড়িতে তাকে বেশ সুন্দর লাগছে, চুলগুলো ক্লিপ দিয়ে আটকে রাখা, মুখে হালকা প্রসাধন। এই রূপ যেন ঝলসে দেওয়ার মতো। আর্শ ওইভাবে কায়রানের দিকে ভ্রু উঁচিয়ে তাকিয়ে আছে। কায়রানও তাকিয়ে রইল অনেকক্ষণ, কিন্তু হঠাৎ মনে পড়ল আরশিয়ার আজ বিয়ে। সে শাড়ি পরেছে, তার মানে কি সে বিয়ে করে তার সাথে দেখা করতে এসেছে? হঠাৎ করেই মুখের ভাব পাল্টে গেল। রাগের তোড়ে মুখ আঁকড়ে উঠল। হঠাৎ করেই আরশিয়াকে টেনে এনে দেয়ালের সাথে চেপে ধরে বলল, বিয়ে করে আমাকে দেখাতে এসছিস তুই? আর্শ বাঁকা হেসে বলল, বা মিস্টার কায়রান চৌধুরী, আপনার ঘটে বুদ্ধি আছে তাহলে। হ্যাঁ, আমি বিয়ে করেই আপনার সাথে দেখা করতে এসেছি। কায়রান যেন আরও রেগে গেল। আর্শের এই কথা শুনে সে আর্শের চোয়াল শক্ত করে ধরে বলল, তুই তুই আমাকে অন্য কাউকে কবুল বলেছিস? হ্যাঁ, তুই আমাকে অন্য কাউকে কবুল বলেছিস? আর্শ কায়রানের হাত নিজের গাল থেকে সরিয়ে দাঁতের দাঁত চেপে বলল। হ্যাঁ বলেছি, তাতে তোর সমস্যা কি? আর্শ কায়রানের হাত নিজের গাল থেকে সরিয়ে দাঁতে দাঁত চেপে বলল, হ্যাঁ বলেছি, তাতে তোর কি সমস্যা? আমার সমস্যা মানে? আমি বেঁচে থাকতে তুই অন্য কাউকে কবুল বললি কেন? বল, কেন বলেছিস? আর্শ কায়রানের চোখে চোখ রেখে বলল, বিয়ে করি অন্যজনের নামে কবুল বলি কিংবা না বলি, তাতে কি তোকে আমার কৈফিয়ত দিতে হবে? কায়রান চুলের মুঠি শক্ত করে ধরে চিৎকার দিয়ে উঠল। তারপর আরশকে নিজের কাছে টেনে নিয়ে চেপে ধরল। এদিকে আরশিয়া জীবনে কোনোদিন শাড়ি পরেনি, এই প্রথম পরেছে, তাও নিজের মতো করে। তাই তার শাড়ির কুচি হালকা হয়ে গেছে। বেশি নড়াচড়া করলে হয়তো এক্ষুনি খুলে যাবে। কায়রান আরশিয়াকে জড়িয়ে ধরে বলল, মানব না আমি ফ্লেম হার্ট, আমি মানব না। তুমি অন্য কাউকে কবুল বলতে পারো না। তুমি আর বলে থাকলে আমার সমস্যা নেই। আমি তোমাদের এক্ষুনি তালাক করবো, করি এক্ষুনি বিয়ে করবো। নোহান, নোহান। নোহান দ্রুত দৌড়ে ভেতরে এসে দেখে তার ভাই ভাবিকে জড়িয়ে ধরে আছে। সে তাড়াতাড়ি চোখ নামিয়ে নিল। কায়রান বলল, নোহান, দ্রুত কাজে নিয়ে আয়। আমার টিমের সজ্জার সময় মাত্র 15 মিনিট। নোহান আর দাঁড়ানো না, দৌড় দিল। 15 মিনিটের মধ্যে না আনলে ভাই তাকে গুলি করে মারবে। অপরদিকে আর সেই থেকে দাঁতে দাঁত চেপে সব সহ্য করছে। আর না পেরে সে কায়রানকে ধাক্কা দিল। তারপর তিমির শয্যায় থাকা একটা টেবিলের উপর থেকে ছুরি তুলে নিয়ে কায়রানের কাছে আসতে আসতে বলল, একবার বলেছি তো আমি অন্যজনের নামে কবুল বলেছি, তাহলে আমাকে বিয়ে করতে চাইছেন কেন? কায়রান কিছু বলবে ঠিক তখনই তার ফোনে রিংটন বেজে উঠল। কায়রান ভ্রুকুসকে ফোন হাতে নিয়ে দেখল তার বিশ্বস্ত বডিগার্ড, যে বাড়িতেই থাকে, খবর দেয় পই পই করে। কায়রান একবার আর্শের দিকে তাকালো, তারপর ফোন রিসিভ করলো। ওপাশ থেকে বডিগার্ডের আওয়াজ, ভাই, ভাবি তো রিহান ভাইকে বিয়ে করে ফেলেছে। এখন রিহান ভাই ভাবিকে নিয়ে বাড়িতে ঢুকছে। বড় ম্যাডাম রিহান ভাইয়ের বউ আর রাহিন ভাইয়ের বউকে বরণ করছে। এটা শোনা মাত্রই কায়রান চোখে আরশিয়ার দিকে তাকালো, তারপর বলল, তার মানে সে এখন আমাদের বাড়িতে? হ্যাঁ ভাই, আপনি কোথায়? তাড়াতাড়ি আসেন, আমাদের ভাবি রিহান ভাইকে বিয়ে করে ফেলেছে তো। আসছে একটু পরে। বলে কল কেটে দিল। তারপর বাঁকা হাসি দিয়ে আরশিয়ার দিকে তাকিয়ে বলল, তো কি বলছিলে যেন ফ্লেম হার্ট? তুমি অন্য জনের নামে কবুল বলেছ, তা আমাকে বিয়ে করবে না, রাইট? এবার বুঝেছেন? কায়রান ঘাড়ে হাত দিয়ে এদিক ওদিক করে বলল, নো প্রবলেম। মাত্র আমার বডিগার্ড ফোন দিল, রিহান এখন বাড়িতে। আমার 1 মিনিটও লাগবে না রিহানকে শেষ করতে।
ও মরে গেলে তুমি বিধবা হবে, তখন আমাকে বিয়ে করবে, ব্যাস। আর কোনো সমস্যা হবে না, তালাকও দিতে লাগবে না। না, আপনি ওকে মারবেন না। ওকে কেন মারবেন? দেখুন, ভালোভাবে বলছি, ওর গায়ে যেন একটা ফুলের টোকাও না লাগে। বাহ, এত ভালোবাসা আমার তো সহ্য হচ্ছে না। তাকে না মারলে তোমাকে তো আমি পাবো না। বলির ফোনটা হাতে নিয়ে বডিগার্ডের নাম্বারে কল দিতে গেল আর এক ঝটকায় ফোন কেড়ে নিয়ে বলল, মিস্টার কায়রান চৌধুরী, আমি বিয়ে করিনি রিহানকে, অন্য একজনকে সে বিয়ে করেছে। প্লিজ রিহানের কোনো ক্ষতি করবেন না, নয়তো মেয়েটার অবস্থা অনেক খারাপ হয়ে যাবে। এই তো আমার ফ্লেম হার্ট, এইবার আমাদের বিয়ে হলেই হবে, কি বলো? আরশিয়া কায়রানের দিকে ভ্রুকুচকে তাকিয়ে বলল, বাহ মিস্টার কায়রান চৌধুরী, এত শখ আগুনে ঝাঁপ দেওয়ার। এই আগুনে ঝাঁপ দিয়ে পুরো ছাই হয়ে যদি তোমায় পাই, তাহলে ফ্লেম হার্ট আমি এই আগুনে শতবার ঝাঁপ দিয়ে পুড়ে ছাই হতে চাই। তবে আমার প্রতিটা ঝাঁপে যেন তোমায় আমি পাই। তাই নাকি মিস্টার কায়রান চৌধুরী? ইয়েস মাই ফ্লেম হার্ট, বাট আই হ্যাভ নো ডিজায়ার টু ম্যারি ইউ। I have to marry you and you have to do the flower bed with me, flame heart. এরই মধ্যে কাজী সাহেব চলে আসলো। কাজী তো এখানে একদম আসতে চায়নি, কিন্তু কায়রানের ভয়ে আসতে বাধ্য হয়েছেন। তিনি চুপচাপ একটি চেয়ারে গিয়ে বসে কাজ করতে লাগলেন। কায়রান আরশিয়ার কাছে এসে তার হাত থেকে ছুরিটা ফেলে দিল। আরশিয়া কিছু বলল না। কায়রান হুট করে আরশিয়াকে কোলে তুলে নিয়ে গিয়ে চেয়ারে বসিয়ে দিল। আরশিয়া এসব দেখে একটা বাঁকা হাসি দিল, কিছু বলল না। কাজী এদিকে থরথর করে কাঁপছে। তার সামনে দুই মাফিয়া বসে আছে আর তাকে তাদের বিয়ে পড়াতে হবে। এটা কোনো সাধারণ ব্যাপার না। কাজী সব কিছু নোহানের কাছ থেকে শুনে নিয়েছে। সব কিছু কমপ্লিট হলে সে কায়রানের দিকে তাকিয়ে বলল, বাবা, নাবিন কত বাঁধবো? কায়রান কিছু বলবে এর আগেই আরশিয়া বলে উঠল, টাকা লাগবে না, এই পুরুষটা টাকা দিয়ে কিনবে সেই রুচি আমার নেই। কাবিননামায় লিখে রাখেন, এই অগ্নিকন্যা আর্শ তার স্বামীর মন নয় মস্তিষ্ক চাইবে, ভালোবাসা নয়, দায়িত্ব, মিথ্যে কথা নয়, নিঃশব্দ অনুগত্য, আর সব শেষে কলিজা। হ্যাঁ, কাবিনে লিখুন, এই অগ্নিকন্যা আর্শ ওরফে আরশিয়া খান জারার প্রাপ্য ওর কলিজা। আরশিয়ার এমন কথা শুনে কাজী হতবাক। সে কায়রানের দিকে তাকাতেই কায়রান হুঙ্কার দিয়ে উঠল, আমার বউ কি বলেছে শুনতে পাওনি? যা যা বলেছে তাই লেখো, দ্রুত। কাজী কাপা হাতে আরশিয়ার বলা কথাগুলো লিখল। এইদিকে কায়রান আরশিয়ার দিকে হালকা ঝুঁকে বলল, বাহ ফ্লেম হার্ট, বিয়ে করার তারা দেখছি তোমারই আগে। কি ফাস্ট গো তুমি, আই মিন বাসার ঘরে এরকম ফাস্ট হবে তুমি? কায়রানের এমন কথা শুনে আরশিয়া সোজা ঘুষি দিল কায়রানের পেটে। কায়রান পেটে হাত দিল। আরশিয়া বলল, তোর এই মুখে আর একবার বাসরের কথা উচ্চারণ করলে জানে মেরে ফেলবো, গট ইট। কায়রান আর কিছু বলল না। এর মধ্যে কাজী সবকিছু শেষ করে বিয়ে পড়াতে লাগলো। সবকিছু বলার পরে আরশিয়াকে বলল, মা, কবুল বলো। কাজী মুখ দিয়ে এটা বের করতেই কায়রান ঠাস করে কাজীর গালে জোরে চড় মারল। কাজী হতভম্ব হয়ে কায়রানের দিকে তাকাতেই কায়রান দাঁতে দাঁত চেপে বলল, শুয়োরের বাচ্চা, তোকে এখানে বিয়ে পড়াতে এনেছে, কবুল বলাতে না। তুই কেন কবুল বলবি? হ্যাঁ, আমার বউকে কবুল বলতে বলছিস, কিন্তু তুই আগে তো কবুল বলছিস। তার মানে আমার বউয়ের সঙ্গে তুই বিয়ে করবি? কুত্তার বাচ্চা, তুই সাহস কত বড়! বল, দানব কায়রান চৌধুরীর বউকে নিচে করতে চাচ্ছিস? এদিকে কায়রানের এমন যুক্তি শুনে আরশিয়া হতাশ, খুবই হতাশ। সিরিয়াসলি, এটা কোনো যুক্তি হলো? আর কাজী আর নোহান কায়রানের মুখের দিকে তাকিয়ে আছে। কায়রান দাঁতে দাঁত চেপে বলল, শোন কাজে, তুই শুধু ইশারা দিবি, মুখ দিয়ে কবুল বললে তোর জিভ কেটে রেখে দেব। কাজী মাথা নাড়ালো। তারপর সে আরশিয়ার দিকে তাকিয়ে ইশারায় কবুল বলতে বলল। কবুল। আরশিয়া এভাবেই থেকে বলল। কাজী এবার কায়রানের দিকে ভয়ে ভয়ে তাকাতেই কায়রান সোজা 3 বার কবুল বলে দিল। কবুল, কবুল, কবুল। বলা শেষ হতেই কায়রান উঠে দাঁড়িয়ে বলে, আলহামদুলিল্লাহ, বিয়ে শেষ। বউ আমার, বাসুরা আমার। এটা শুনে আরশিয়া কপাল চাপড়াচ্ছে। কাজী ভয়ে ভয়ে বলল, স্যার, এখনো সাইন করতে হবে। দে দেখি, কোথায় করতে হবে? কাজী কায়রানকে কাগজ দিল। কায়রান সই করল। এরপর আরশিয়াও সাইন করল। আইনি ও ইসলামী শরীয়তে ওদের বিয়ে সম্পূর্ণ হলো। বিয়ের কাজ শেষ হতেই নোহান আর কাজী চলে গেল। কাজী বেরিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো, যেন এতক্ষণ যানটা বাইরে ছিল। এদিকে কায়রান বাঁকা হেসে আরশিয়ার পাশে বসে বলল, আমাদের বিয়ে শেষ ফ্লেম হার্ট, তুমি এখন ভয়াল দানব কায়রান চৌধুরীর বউ হয়ে গেছো।
আরশিয়ার এবার প্রচুর রাগ হচ্ছে। তার এইসব কিছু ভালো লাগছে না। সে উঠে যেতে নিলেই শাড়ির কুচিতে পা লেগে কুচি সহ শাড়ি খুলে গেল। এটা দেখে কায়রান মিটমিট করে হেসে বলল, ফ্লেমহার্ট, মাত্র তো বিয়ে করলাম, এক্ষুনি বাসরাত হোক। কায়রানকে পুরো কথা শেষ করতে না দিয়ে আরশিয়া কায়রানের দিকে ফিরে কায়রানের জামার কলার চেপে ধরে বলল, স্টপ! কি শুরু করেছেন তখন থেকে? কায়রান আরশিয়াকে এই অবস্থায় দেখে যেন দিশেহারা হয়ে যাচ্ছে। আরশিয়া এখন শুধু ব্লাউজ আর পেটিকোট পরে আছে। তার মেয়েলি ভাস স্পষ্ট বোঝা যাচ্ছে। এইসব যেন কায়রানকে পাগল করে দিচ্ছে। সে নিজেকে সামলিয়ে নিয়ে বলল, ফ্লেমহার্ট, তুমি এইভাবে এই রূপে আমার সামনে থাকলে আমি আরো বেশি দিশারা হয়ে যাব তো। আরশিয়া নিজের দিকে তাকালো, সাথে সাথে সরে গেল কায়রানের থেকে। দাঁতে দাঁত চেপে শাড়ি তুলে ঠিক করতে লাগলো। একবার, দুইবার, তিনবার ঠিক করলো, তাও পরতে পারল না। আবার পরতে পরতে বিড়বিড় করলো। ভালো শাড়ি পরলাম আজকে, ভালো একটা। এদিকে কায়রান সেই থেকে আরশিয়াকে দেখেই যাচ্ছে। সে এবার আরশিয়ার কাছে এলো, এসেই আরশিয়ার হাত থেকে শাড়ি কেড়ে নিল। আরশিয়া ভ্রুকুচকে তার দিকে তাকিয়ে বলল, সমস্যা কি তোর? আমার শাড়ি দে। কায়রান শাড়ি ঠিক করতে করতে বলল, ফ্লেমহার্ট, এখন একটু সম্মান দাও তোমার জামাইকে। জামাই হইতো আমি। আরশিয়ার আগে ফুঁসিয়ে বলল, বালের জামাই হোস তুই আমার। আমার এত মার্কার সম্মান আমি তোকে দিতে পারবো না। শাড়ি দে আমায়। কায়রান শাড়ি ঠিক করে আরশিয়াকে নিজের কাছে টেনে এনে তার কানের কাছে নিচু হয়ে হাসকি সুরে বলল, সেইভাবে তো পারলে না, আমি একবার ট্রাই করে দেখে যান। কায়রানের গরম নিঃশ্বাস আরশিয়ার ঘাড়ে পড়ছিল। সে চোখ বন্ধ করে দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে রইল। কায়রান শাড়ির এক কোণা আরশিয়ার পেটিকোটে গুজে দিল। আরশিয়ার স্লিম নরম উদর কায়রানের হাতে লাগলো, কিন্তু আরশিয়া অনুভূতিহীন হয়ে দাঁড়িয়ে রইল। কায়রান তারপর শাড়ি পেঁচাতে পেঁচাতে আঁচল তুলল, তারপর কুচি করতে লাগলো। কুচি একটা একটা করতে করতে সে কুচি ধরে আরশিয়াকে আরও কাছে টানলো। আরশিয়া সব কিছু দাঁতে দাঁত চেপে সহ্য করছে। আজকে তার কাছে কোনো বন্দুক অস্ত্র নেই। যদি থাকতো এটা এতক্ষণে উপরে চাঁদ মামা হয়ে যেত। কায়রান কুচি শেষে আরশিয়ার পেটিকোটে গুজে দিল। আরশিয়ার যেন নিঃশ্বাস ভারী হয়ে গেল, তাও সে কিছু বলল না। কায়রান তারপর শাড়ির আঁচল ঠিক করে দিল। সব কিছু ঠিক করার পর আরশিয়াকে দেখে বলল, নাও দেখো, এবার আমার বউ লাগছে। তবে আমার বউ একটা মানুষ। বিয়েতে মানুষ পরে লাল শাড়ি, আর আমার বউ পড়ছে সাদা শাড়ি। মনে হচ্ছে বিয়ে করতে না করতেই জামাই মরল। কায়রানের এই কথা শুনে আরশিয়া বাঁকা হেসে বলল, মরার অপেক্ষা করছি না, মরলেও আমি মেরে ফেলতে পারি। বলেই সে বেরিয়ে গেল। কায়রান অবাক হয়ে বলল, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। ফ্লেমহার্ট, আমি তোমার বিয়ে করা 3 কবুল বলা স্বামী, একটু তো সম্মান করা উচিত। বলেই সে আরশিয়ার কাছে গেল। গিয়ে দেখলো আরশিয়া গাড়িতে বসে নিজের ফোন স্ক্রল করছে। কায়রান গিয়ে আরশিয়ার পাশে বসে বলল, ফ্লেমহার্ট, কোথায় যাবে তুমি? আরশিয়া ফোন স্ক্রল করতেই করতেই বলল, শ্বশুর বাড়ি। কায়রান চোখ বড় বড় করে বলল, মানে আমার সাথে যাবে? আরশিয়া ভ্রু কুঁচকে বলল, সমস্যা? নো প্রবলেম, তুই থাক, আমি একাই যাচ্ছি শ্বশুর বাড়ি। এই না না, আমি যাচ্ছি। কায়রান তাড়াতাড়ি বলল। তারপর কায়রান নোহানকে ডাক দিল। নোহান এসে গাড়ি চালাতে লাগলো। গন্তব্য চৌধুরী মঞ্জিল। চৌধুরী ভিলায় একটু আগেই প্রবেশ করল আরিয়ান আর রিহান, সাথে তাদের বউ জামিলা চৌধুরী আর নাফিজা চৌধুরী বাড়িতেই ছিল। ছেলে আর ছেলের বৌমা আসতেই নাফিজা চৌধুরী দৌড়ে সদর দরজায় আসলেন। বরণ করে ছেলের সাথে ছেলের বউদের ঘরে প্রবেশ করাবেন। সব কিছু নিয়ম ঠিক করে আরিয়ান আর আরিশার সাথে রিহান আর আরশিয়া ভেতরে ঢুকলো। আরিশা আর আরশিয়ার মাথায় এখনও লম্বা ঘোমটা টানা আছে। আপাতত এখনও কেউ ঘোমটা তোলেনি। অবশ্যই তাদেরও তোলার ইচ্ছে করছে না লজ্জায়। আরশিয়া আর আরিশা এদের দুজনকেই এক সোফায় বসানো হলো। তার পাশের সোফায় রিহান আর আরিয়ানকে। এইদিকে রিয়ানা যেন আর পারছে না, নিজেকে খুব পাগল পাগল লাগছে, সইতে পারছে না এইসব কিছু। সে রুমের দিকে অগ্রসর হতেই নাফিজা চৌধুরী ডাক দিল, রিয়ানা, কোথায় যাচ্ছিস? এখানে আয়, তোর ভাবিদের কাছে বস। রিয়ানা মুখে মিথ্যে হাসি ঝুলিয়ে বলল, মামুনি, আমার মাথাটা প্রচণ্ড ব্যথা করছে, সাথে এত গরম, আমি সইতে পারছি না। সাবান নিয়ে একটু রেস্ট নিতে হবে, তারপর শরীর ভালো লাগবে, তখন না হয় ভাবিদের সাথে আড্ডা দিব। নাফিজা চৌধুরী বিচলিত কণ্ঠে বলল, তাড়াতাড়ি যা, আর মেডিসিন নিস,
দ্বিতীয় নম্বর ড্রয়ারে আছে, কিছু দরকার পড়লে আমাকে ডাক দিস। রিয়ানা হেসে মাথা নাড়িয়ে রুমের ভিতরে ঢুকলো, লক করলো রুম। তারপর সে সোজা ওয়াশরুমে ঢুকে গেল। ঢুকে শাওয়ার অন করেই নিচে বসে পড়ল। হাঁটু দুটো উঁচু করে জোরে চিৎকার দিয়ে কান্না করে উঠল। সে পারছে না এসব সহ্য করতে। এর থেকে আল্লাহ তাকে তুলে নিচ্ছেন না কেন? সে ফোপাতে ফোপাতে বলল, এই তোমার দুনিয়াতে আল্লাহ, আমার আমি বলতে আর কেউ হলো না, আর কেউ হলো না। আমাকে তুলে নাও তোমার কাছে, আর পারছি না সহ্য করতে, নিজের বুকে পাথর চেপে রাখতে পারছি না। আমাকে তুমি মৃত্যু দান করো আল্লাহ, আমাকে তুমি তুলে নাও। বলতে বলতে আরও ফুপিয়ে কান্না করে উঠল। ওইভাবে কিছুক্ষণ কান্না করার পরে উঠে ফ্রেশ হলো, জামাকাপড় চেঞ্জ করে বাইরে আসলো, টাওয়ালটা ছুঁড়ে ফেললো, বেডে গিয়ে উবু হয়ে শুয়ে পড়ল। এখনও ফোপচ্ছে, শরীরটা বড্ড ক্লান্ত। আজ 2 দিন সে ঘুমোয়নি, এখন যেন আর পারছে না। চোখ দুটো বন্ধ হয়ে আসলো, হাজারো ঘুম চোখের পাতায় ভারী করছে। রিয়ানা ঘুমের ঘোরেই বলল, ও আল্লাহ, আমার এই ঘুমই যেন আমার শেষ ঘুম হয়, আমাকে আর জাগিও না তুমি।